যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখছিলাম, মাস্টার ট্যাং একটি স্পেসের মধ্যে ক্র্যাক ফেলে দিয়েছিল এবং সেই ক্র্যাকের মধ্যে অর্মহোল নিয়ে যাচ্ছিল এবং তার পাওয়ার ইউজ করে সেই স্পেসের ক্র্যাকটি বন্ধ করে ফেলে। সেই জায়গাটি তখন একদম নিস্তব্ধ হয়েছিল। তখন মাস্টার ট্যাং বলে, জিয়ান এই ধরনের পাওয়ার ইউজ করার জন্য হেভেন ফ্লেম ইউজ করেছিল। আমি অনেক বছর ধরে স্কাই ড্রাগন থান্ডার ফ্লেম ইউজ করছি, কিন্তু কখনোই এরকম পর্যায়ে পৌঁছাতে পারিনি। এই ছিল সত্যি অনেক অদ্ভুত। তারপর মাস্টার ট্যাং নিচে নেমে আসে এবং বলে, 10 রাউন্ড শেষ হয়ে গিয়েছে এবং উজান আপনি হেরে গিয়েছেন। এটি শুনে তো হাওয়ের অনেক খুশি হয়ে যায়। তাই যোগ্যতা অনুযায়ী তুমি 3 মিস্টিরিয়াস ট্রান্সফরমেশন টেকনিক নেওয়ার যোগ্যতা অর্জন করেছো। আর জিয়ান, এখন কি তুমি খুশি? এবং এটি বলার পরই জিয়ান একটু স্টাইল নেয়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি হলের মধ্যে দেখতে পাই, যেখানে একজন ফাইটার একটা কিউট মেয়েকে বলছিল ফ্লেম অ্যালায়েন্সের সাথে যুক্ত হয়ে যাওয়া। এটা আমার জন্য এবং লায়ন্স সেক্টরের জন্য অনেকটা সম্মানের বিষয়। আমি অবশ্যই আপনার সম্মানের প্রস্তাবকে আমাদের সেক মাস্টারকে বলবো। তারপরেই আমরা দেখতে পাই সেই কিউট মেয়েকে। এটা আর কেউ না, আমাদের কুইন মেডুসা। কুইন মেডুসাকে দেখে কে কে খুশি হয়েছেন সেটা অবশ্যই বলবেন। আমি তো অনেক খুশি এবং কুইন মেডুসার জন্য অবশ্যই একটা লাইক করে দেবেন। তখন আমাদের কুইন বলে, ঠিক আছে আজকে এইটুকুই। তখন সেই ফাইটার বলে, ঠিক আছে কুইন, আমরা এখন যাচ্ছি। এবং এটি বলে সেই ফাইটার যেতে শুরু করে এবং সেই ফাইটার যাওয়ার আগে একটা ইভিলাসি দেয় এবং এই ইভিলাসি দেওয়ার কারণ সেটা আপনারা সামনের এপিসোড গুলোই দেখতে পারবেন। তারপর জিলি বলে, সত্যি এই লাইন সেক্টরের সাথে ডিল করা অনেকটাই ডিফিকাল্ট ছিল, কিন্তু ব্রাদার আপনি কি এখনো এগুলো সহ্য করবেন? আমি তো আর একটু হলে সরাসরি অ্যাটাক করে দিতাম। তখন কুইন বলে, যদিও লাইন সেক্ট আত্মসমর্পণের মতো আমাদের অ্যালায়েন্সের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমার একটু সংকটবোধ হচ্ছে যে এটার মধ্যে কোনো তো একটা খারাপ মতলব রয়েছে। তাই আমাকে ফিউচারে অবশ্যই আরো বেশি কেয়ারফুল থাকতে হবে। তখন জিয়ানের বড় ভাই বলে, আমিও আপনার মতো ঠিক একই জিনিস ভাবছি। আমাদের সবসময় বাইরের মানুষদের কাছ থেকে সতর্ক থাকতে হবে। তখন কুইন বলে, আমি কিছু সময়ের জন্য বাইরে যাচ্ছি, কিন্তু ফিউচারে তোমাদের দুইজনের জন্য এই কাজগুলো করা অনেকটা ডেঞ্জারাস হবে। তখন জিয়ানের বড় ভাই বলে, কুইন আপনি টেনশন করবেন না। তারপর কুইন সেখান থেকে চলে যায়। তারপর জিলি তার ভাইকে বলে, ব্রাদার জিয়ান যে গতকাল যে চিঠিটা পাঠিয়েছে সেই চিঠিতে কি বলেছে? সেখানে আমি মনে হয় দেখেছিলাম কুইন মেডুসার জন্য আলাদা চিঠি এবং সেখানে একটা পিলও ছিল। তখন জিয়ানের বড় ভাই বলে, জিয়ান সেই চিঠিতে লিখেছে সে পিল টাওয়ারে যাওয়ার জন্য অলরেডি বের হয়ে গিয়েছে। জিয়ানকে নিয়ে তুমি টেনশন করিও না। এছাড়া জিয়ান আমাদেরকে থ্যাঙ্কস বলেছে, কারণ আমরা ইয়াং অ্যালায়েন্স কে প্রোটেক্ট করছি, কিন্তু স্পেশালি ভাবে কুইনকেই থ্যাঙ্কস বলেছে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি সুন্দর জায়গায় দেখতে পাই যেখানে আমাদের কুইন বসেছিল। কুইন সেখানে বসে থেকে আমাদের জিয়ানের দেওয়া চিঠি পড়ছিল। সেই চিঠিতে লেখা ছিল, কাইলিন সৌভাগ্যবশত আমি আমার কথা পূরণ করতে সাকসেসফুল হয়েছি, কারণ আমি হেভেনলি সোল মেল্টিং ব্লাড পিল বানিয়ে ফেলেছি। আমি আশা করছি হেভেনলি সোল ব্লাড মেল্টিং পিল আমরা যেমনটা আশা করছি ঠিক তেমনটাই হয়েছে। তাই এটার মধ্যে দিয়ে আপনি কমপ্লিটলি আপনার শরীরের যে শারীরিক প্রবলেম গুলো আছে সেগুলো থেকে ঠিক হয়ে যাবেন। আমি ফ্লেম অ্যালায়েন্সের সবকিছু আপনার উপর তুলে দিয়েছি। আমি বিশ্বাস করি আমি আমার যত ডিসিশন নিয়েছি তার মধ্যে সবচেয়ে কারেক্ট ডিসিশন ছিল এইটা। আমি তো আমার রাস্তায় আছি, কিন্তু আপনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ আমি আপনাকে ফ্লেম অ্যালায়েন্স প্রোটেক্ট করতে দিয়েছি। এর জন্য আপনাকে কি বলে ধন্যবাদ দিব আপনার সামনে আমি কখনো এটা বলতেও পারবো না। জেনারো বলে, হয়তো জেদ, হয়তো অবিচল, হয়তো সামনের দিকে তাকিয়ে আমাকে সেন্টার প্ল্যানে যেতে হবে। সেখানে একটা মিশন আছে এবং সেই মিশন কমপ্লিট করতে আমাকে সেখানে যেতেই হবে। আমার ইচ্ছা আমি সেই দিন পর্যন্ত বেঁচে থাকবো যেদিন আমরা আবার দেখা করতে পারবো একসাথে, এবং আপনি আপনার খেয়াল রাখবেন। এটি বলার পরপরই সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা বার্নিং ফ্লেম ভ্যালি একটা হলের মধ্যে দেখতে পাই। সেখানে আমরা দেখতে পাই জিয়ান 3 মিস্টিরিয়াস ট্রান্সফরমেশন টেকনিক প্র্যাকটিস করছে। জিয়ান সেখানে প্র্যাকটিস করছে এবং সেখান থেকে অনেক বেশি অরা বের হচ্ছিল। জিয়ান সেখানে অনেক স্মুথলি প্র্যাকটিস করছিল, মানে সেই টেকনিকটা শিখতে জিয়ানের কোনো প্রবলেমই হচ্ছিল না। এই প্রবলেম না হওয়ার কারণ একটু পরে আপনারা জানতে পারবেন। তখন হাওয়ের মাস্টার থ্যাংক ইউ বলে, ফাদার আমি প্রথমবার এই উত্তরাধিকার সূত্রে পাওয়া বলটি থেকে এত এনার্জি বের হতে দেখছি। যদিও 3 মিস্টিরিয়াস ট্রান্সফরমেশন টেকনিক হলো আমাদের ক্ল্যানের একটা সিক্রেট টেকনিক, কিন্তু এখন থেকে মনে হচ্ছে এই টেকনিকটা স্পেশালি জিয়ানের জন্যই হয়তো তৈরি হয়েছে। তখন মাস্টার ট্যাং বলে, হাওয়ের তুমি কি জানো আমাদের 3 মিস্টিরিয়াস হেভেনলি ফ্লেমের উৎস কি? তখন হাওয়ের বলে, এই সিক্রেট টেকনিকটা আমাদের বার্নিং ফ্লেম ভ্যালির অ্যানসেস্টর মেক করেছে না? তখন মাস্টার ট্যাং মাথা নাড়িয়ে না বলে। এছাড়াও মাস্টার ট্যাং আরো বলে, দাউকি কন্টিনেন্টের মধ্যে 5 জন সবচেয়ে স্ট্রং মানুষ ছিল, তারা দাউডি লেভেল থেকে কিছুটা দূরে ছিল। আর এই দাউডি লেভেল মানে গড লেভেল, এর উপর আর কোনো লেভেল নেই। এবং আমাদের অ্যানসেস্টর সেই মোস্ট পাওয়ারফুল 5 জনের মধ্যে একজন ছিল এবং সেখানকার 3 জন অ্যানশিয়েন্ট সোল ক্ল্যান থেকে বিলংস করতো এবং তাদের কাছে দাউডি ব্লাড লাইন রয়েছে। সাথে তারা পিল টাওয়ার থেকেও বিলংস করতো, যার ফলে তারা এই জায়গায় পৌঁছাতে অনেক প্রভাব ফেলেছে। এবং আরেকজন যে ছিল তার কাছেও দাউডি ব্লাড লাইন ছিল এবং তার নাম ছিল শাওজন। শাওজন আমাদের অ্যানসেস্টর ফ্যানিয়ানের অনেক ঘনিষ্ঠ বন্ধু ছিল। তিনি এই হেভেনলি 3 মিস্টিরিয়াস ট্রান্সফরমেশন টেকনিকটা ক্রিয়েট করেছিল। তাহলে দেখা যাচ্ছে আমাদের বার্নিং ফ্লেম ভ্যালির এই হেভেনলি 3 মিস্টিরিয়াস ট্রান্সফরমেশন টেকনিকটা তৈরি করেছে দাউডি ব্লাড লাইনের এই পাওয়ারফুল ফাইটার। তখন হাওয়ের বলে, জিয়ানের নামের সামনে শাও আছে
এবং অ্যানসেস্টর শাওজনের নামের সামনে শাও আছে, তার মানে অ্যানসেস্টর শাওজনের সাথে জিয়ানের কোনো সম্পর্ক আছে নাকি? মানে জিয়ান তার বংশধর, এটা কি হতে পারে না? তখন মাস্টার ট্যাং বলে হতে পারে, কারণ এটা তো কোনো কাকতালীয় জিনিস না। তখন তারা অবাক হয়ে জিয়ানকে দেখছিল যে অনেক ভালোভাবে সে প্র্যাকটিস করছে। তারপর আমরা জিয়ানের মাইন্ডের মধ্যে দেখতে পাই সেখানে 3টা ফ্লেম একসাথে হয়ে যায়। তারপর জিয়ান সেই ফ্লেমের পোর্টালের উপরে চলে আসে এবং সেই ফ্লেম গুলো জিয়ানের একদম মাথার মধ্যে ঢুকে যায়। মানে এই টেকনিকটা জিয়ান একবারে ভালোভাবে শিখে ফেলেছিল। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা সেই ফাইটিং গ্রাউন্ডে দেখতে পাই যেখানে গ্রিট করে জিয়ান মাস্টার ট্যাংকে বলছিল, মাস্টার ট্যাং এই এত পাওয়ারফুল গিফট দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাকে এখান থেকে চলে যেতে হবে, কিন্তু ফিউচারে আপনাদের যদি কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই আমাকে ডাকবেন। তারপর মাস্টার ট্যাং হুম বলে, এদিকে হাওয়ের বলে তুমি এত তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন? তখন জিয়ান বলে আমার ফ্রেন্ডদেরকে খুঁজতে হবে যারা এখানে আসার আগে হারিয়ে গিয়েছে, তাই আমি আপনাদের আর বিরক্ত করতে চাই না। তখন মাস্টার ট্যাং বলে কিছু জিনিস আছে যেটা আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই। যদিও হেভেনলি 3 মিস্টিরিয়াস ট্রান্সফরমেশন টেকনিক তোমার পাওয়ারকে কিছু সময়ের জন্য অনেক বাড়িয়ে দিবে, কিন্তু এই টেকনিক ইউজ করার ফলে তোমার সোল পাওয়ার অনেক স্পিডে কিন্তু কেটে যাবে, তাই তুমি যখন ইউজ করবে অবশ্যই অনেক কেয়ারফুল থাকবে। আর আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা সেটা হলো হেভেনলি ফ্লেম 3 মিস্টিরিয়াস ট্রান্সফরমেশন টেকনিক যেন বাইরে ছড়িয়ে না পড়ে। তখন জিয়ান বলে ভ্যালি মাস্টার দেন আপনি টেনশন করবেন না, আমি ছাড়া এই টেকনিক আর কেউ জানতে পারবে না। তখন ভ্যালি মাস্টার হুম বলে, এদিকে জিয়ান গুড বাই বলে সেখান থেকে চলে যেতে শুরু করে। জিয়ানের চলে যাওয়া দেখে হাওয়ের অনেক মন খারাপ করে। তখন মাস্টার ট্যাং বলে যদি ভাগ্য থাকে তাহলে জিয়ানের সাথে ফিউচারে আবার দেখা হবে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা পয়জনকালকে দেখতে পাই যে অনেক স্পিডে যাচ্ছিল এবং তার পিছন দিক পুরোটা আইস হয়ে যাচ্ছিল। সে আইস ধীরে ধীরে পয়জনকালের কাছে চলে আসে। তখন পয়জনকাল বলে সাবধান এবং জিনল্যান্ডকে নিয়ে সে আইসের অ্যাটাক গুলো থেকে ডজ করে জিনল্যান্ডকে সামনের দিকে নিয়ে যাচ্ছিল। সে আইসকে পয়জনকালকে সামনের দিক থেকে পিছন দিক থেকে সব দিক দিয়ে অ্যাটাক করছিল, কিন্তু পয়জনকালও কম কিসের, পয়জনকালও তার পাওয়ার ইউজ করে সেখান থেকে ডজ করতেই থাকে। তারপর পয়জনকাল তার পাওয়ার ইউজ করে একটি স্ল্যাশ অ্যাটাক করে, এই স্ল্যাশ অ্যাটাকের ফলে সেখানে সকল কিপ গুলো ডিস্ট্রয় হয়ে যায় এবং পয়জনকাল এবং জিনল্যান্ড তখন নিচে নেমে আসে। পয়জনকাল এবং জিনল্যান্ড সামনের দিকে তাকায়, সেখানে দেখতে পায় শুধু ধোয়া আর ধোয়া। তখন অনেকগুলো ফাইটার তাদের উপর অ্যাটাক করে দেয়। তখন পয়জনকাল অনেক স্পিডে সেই ফাইটারদের উপর অ্যাটাক করে দেয়। প্রথমে একজন ফাইটার পয়জনকালের উপর অ্যাটাক করে, কিন্তু পয়জনকাল সে অ্যাটাকে ডজ করে অন্য ফাইটারকে পাঞ্চ মেরে দূরে ফেলে দেয়। তারপর পয়জনকাল আবার অন্য ফাইটারের কাছে আসে এবং তার সাথে ফাইট করতে শুরু করে এবং ফাইট করতে করতে সেই ফাইটারকেও পয়জনকাল অনেক দূরে গিয়ে ফেলে দেয়। তারপর পয়জনকাল লাস্ট ফাইটারের উপর অ্যাটাক করে এবং তার তরবারি দিয়ে লাস্ট ফাইটারকে এমন একটি অ্যাটাক করে লাস্ট ফাইটার একবারে মাটির মধ্যে ঢুকে যায়। তখন পয়জনকাল জিনল্যান্ডের কাছে চলে আসে এবং বলে মনে হয় এই আইস ভ্যালির ফাইটাররা হাল ছাড়বে না, তাই জিনল্যান্ড তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। তখন জিনল্যান্ড বলে আমি তোমাকে ছাড়া এখান থেকে কিভাবে যাব? তখন পয়জনকাল মাথায় হাত দিয়ে বলে জিনল্যান্ড তুমি টেনশন করিও না, আমি তাদের সাথে ফাইট করতে পারবো, তাদের কাছ থেকে যখন পরিত্রাণ পাবো তখন আমি তোমাকে খুঁজে বের করবো, টেনশন করিও না। তখন জিনল্যান্ড বলে সিস্টার যদিও আমি তোমাকে সাহায্য করতে পারছি না, কিন্তু আমি আমার ক্ল্যানে গিয়ে একটা দল তৈরি করতে পারবো যার ফলে আমি তোমাকে সাহায্য করতে পারবো, তাই সিস্টার প্লিজ আমি না আসা পর্যন্ত তুমি তাদের কাছ থেকে অনেক কেয়ারফুল থাকবে। তখন পয়জনকাল হুম বলে এবং তারপর জিনল্যান্ড সেখান থেকে চলে যায়। তারপর পয়জনকাল সামনের দিকে তাকায় এবং এখান থেকে সিন চেঞ্জ হয়ে যায়। তারপর আমরা তিয়ানহং সিটির মধ্যে দেখতে পাই যেখানে জিয়ান বলছিল ইয়ে ফ্যামিলি, তাহলে জিনল্যান্ডের ফুল নাম ইয়ে জিনল্যান্ড? তখন লিউকিং বলে হ্যাঁ জিনল্যান্ড ইয়ে ফ্যামিলি থেকে এসেছে। তারপর লিনিয়ান জিয়ানের কাছে যায় এবং জিয়ানকে জিজ্ঞেস করে জিয়ান তুমি কি ইয়ে ফ্যামিলি সম্পর্কে জানো না? তখন লিউকিং এর বল লিনিয়ানের হাতে চড় মারে এবং বলে তোমার হাত সরিয়ে ফেলো, তাহলে তো ইয়ে ফ্যামিলির অবস্থা এখন অনেক খারাপ। কিন্তু জেনারেলি আমরা বলতে পারি 5টা মেজর ফ্যামিলির মধ্যে একটা হলো ইয়ে ফ্যামিলি। এছাড়াও ইয়ে ফ্যামিলি হলো সেই ফ্যামিলি যারা পিল টাওয়ারের মধ্যে ইল্ডারের সিটে বসতে পারে। জিয়ান যদি এখানে থেকে যায় এবং লু ফ্যামিলির একজন হয়ে যায় তাহলে জিয়ানের যে ট্যালেন্ট সেই ট্যালেন্ট দিয়ে আমাদের লিউ ফ্যামিলিকে একবারে আকাশে নিয়ে যাবে। তখন লিউ কিং তার বোনকে বলে চুপ করো, তুমি আর উল্টা পাল্টা কিছু বলবে না। তখন লিনিয়ান বলে আমি যদি আবার একটা থাপড় খাই তাহলে একটা অন্যরকম লাগবে। তখন লিউ কিং এর সিস্টার বলে তোমাকে তো আজকে আমি মেরেই ফেলবো। আর এটা বলার কারণ হচ্ছে আপনাদের মনে আছে কিনা লিউ কিং এর সিস্টার কিন্তু জিজনের হাতে একটা থাপ্পড় খেয়েছিল। আচ্ছা বাদ দিই সেই কথা। তখন জিয়ান বলে লিউ কিং আমার অনেক লেট হয়ে গিয়েছে, আমাকে তাড়াতাড়ি ইয়ে ফ্যামিলিতে যেতে হবে। তখন লিউ কিং বলে ওয়ার্মহোল তোমার জন্য ঠিক হয়ে গিয়েছে এবং তুমি যদি সেই জায়গায় কোনো বিপদের মধ্যে পড়ে যাও তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তুমি তিয়ানহং সিটির মধ্যে চলে আসবে। যদিও আমাদের লু ফ্যামিলি এতটাও স্ট্রং না, কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো তোমাকে প্রোটেক্ট করতে। তখন জিয়ান বলে ধন্যবাদ, ভালো থেকো। তখন লিউ কিং বলে ঠিক আছে, আর তুমি তোমার যত্ন নিও। তারপর জিয়ান চলে যেতে শুরু করে। তখন লিনিয়ান চলে আসে। তখন লিনিয়ান বলে আমাকে তো নিয়ে যাও। তখন জিয়ান বলে আমার জন্য তুমি আগে তাকে আটকাও, আমি তোমাকে পরে ভালো করে বলবো। এটি বলে জিয়ান দৌড়িয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। এটা দেখে লিউ কিং এর সিস্টার বলে জিয়ান তোমার সাথে কথা বলা আমার শেষ হয়নি, তুমি এখান থেকে যেও না। কিন্তু জিয়ান ইউনিভার্সিটি ট্রেনের মতো উড়ে যাচ্ছিল। এরপর লিউ কিং এর সিস্টার অনেক রেগে যায় কারণ লিনিয়ান তার সময় নষ্ট করেছে। তখন লিউ কিং এর সিস্টার সুন্দর করে লিনিয়ানের দিকে তাকায়, এটি থেকে তো লিনিয়ান ভয় পেয়ে যায়। তখন লিনিয়ান বলে এটার জন্য আমাকে দোষ দিতে পারো না তুমি,
তারপর আমরা জিয়ানকে দেখতে পাই যে জাহাজের উপর চলে এসেছিল। তারপর জিয়ান তার পাওয়ার ইউজ করে তাদের জাহাজগুলো নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ইয়ে ফ্যামিলির ক্ল্যানকে দেখতে পাই যেখানে একটা বাজার ছিল এবং সেখানে অনেক মানুষ হেঁটে যাচ্ছিল। তারপর আমরা একটি পোস্টার দেখতে পাই যেখানে পয়জন গার্ল ছিল এবং সেখানে একজন ফাইটার বলে আইস বেলে অনেক চেষ্টা করছে এই পয়জন ওমেনকে খুঁজে বের করতে। যদি এই পয়জন ওমেনের খোঁজ কেউ দিতে পারে তাহলে তাকে অনেক বড় পুরস্কার দেবে। তখন একজন মানুষ বলে এই হলো সেই মেয়ে, কিছু সময় আগে এই মেয়ে অনেকগুলো দলকে মেরে ফেলেছে। বলা হয়ে থাকে যে এই মেয়ের বডি একদম ভয়ঙ্কর পয়জনাস ডিজাস্টারের মতো। তারপর জিয়ান সেই পোস্টারটি নিয়ে নেয় এবং পোস্টারটি পড়তে শুরু করে। তারপর জিয়ান বলে এক্সকিউজ মি, জিয়াচানের ইয়ে ফ্যামিলি কোথায়, কেউ কি বলতে পারবেন? তখন একজন ফাইটার বলে সামনের দিকে ইয়ে যান এবং সেখানকার সবচেয়ে লম্বা বিল্ডিংটাই হলো ইয়ে ফ্যামিলির ইয়ে চানের। তারপর আমরা ইয়ে ফ্যামিলির জায়গা দেখতে পাই যেখানকার জায়গাটা অনেক বড় ছিল এবং দেখতেও অনেকটা সুন্দর ছিল। তারপর আমরা ইয়ে ফ্যামিলির একটা রুমের মধ্যে দেখতে পাই যেখানে একজন বলছিল জিনল্যান্ড তোমার কথার উপর এটা নির্ভর করবে না। তখন জিনল্যান্ড বলে আমি কখনোই সেই খারাপ কাউডাঙের সাথে বিয়ে করব না। কাউ ফ্যামিলির অনেক খারাপ মতলব রয়েছে কারণ কাউ ফ্যামিলি আমাদের ফ্যামিলিকে অনেক দিন ধরেই গ্রাস করতে চায়। প্লিজ আপনারা গ্রেট ইলারকে বলুন যাতে তিনি আমার সাথে অনেকগুলো ফাইটারকে পাঠায় যাতে আমরা লিটল ফেরি ডক্টর বা পয়জন গার্লকে উদ্ধার করতে পারি। যদি আপনারা কিছু না করতে পারেন তাহলে আমি না আসা পর্যন্ত ওয়েট করুন, তারপর আমার বিয়ের কথা বলবেন। তখন একজন ইলার বলে ননসেন্স, তুমি যদি কাউ ফ্যামিলির সাথে বিয়ে করে নাও তাহলে আমাদের 5টা মেজর ফ্যামিলির মধ্যে আমরা ঝরে পড়বো না, যার ফলে আমরা 5টি মেজর ফ্যামিলির মধ্যে টিকে থাকবো এবং বিয়েটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন তোমার সাথে অন্য কোন মেয়ের জীবন জড়িয়ে আছে না আছে মৃত্যুগ্রহণ করবে সেগুলো আমার দেখার বিষয় না। তখন জিনল্যান্ড অনেক রেগে যায় এবং বলে অন্যজন, যদি লিটল ফেরি ডক্টর বা পয়জন গার্ল না থাকতো তাহলে জিনল্যান্ড এতদিন মরেই যেত। তখন সে ইলার কিছু না বলতে পেরে গ্রেট ইলারের দিকে তাকায়। তখন জিনল্যান্ড বলে আমি ভাবতাম আমার ফ্যামিলি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে কিন্তু এখন যেটা দেখলাম সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি, আমি শুধু বিয়ের হাতিয়ার মাত্র, তাই না? এটি শুনে গ্রেট ইলার তার অর্ডার রিলিজ করে দেয় এবং বলে এত অভিমান। গ্রেট ইলার বলে ইয়ে পরিবার স্বাভাবিকভাবে উদারতার সাথে দয়ার প্রতিদান দেওয়ার নীতি জানে কিন্তু বিয়ে ঠিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এটা শুনে জিনল্যান্ড আরো রেগে যায়। তখন জিনল্যান্ড বলে আমি কখনোই কাউডাংকে বিয়ে করতে পারবো না, আমি আমার রাস্তা খুঁজে বের করে নিব এবং এটি বলে জিনল্যান্ড সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন একজন ইলার বলে তুমি কি সত্যি তোমার উল্লেখ করা সেই ইনার কলেজের তথাকথিত প্রতিভাবান ছেলের উপর নির্ভর হতে চাও? সেই ছেলেকে নিয়ে বেশি ভাবিও না কারণ সেই ছেলে হয়তো তোমার ফ্রেন্ডকে বাঁচাতে পারবে কিন্তু ইয়ে ফ্যামিলির যে বিপদ রয়েছে বর্তমানে সেই বিপদ কোনো কুকুর বিড়াল সলভ করতে পারবে না, তাই তুমি আজকে এখান থেকে কোথাও যেতে পারবে না। তখন আমি একটি আওয়াজ শুনতে পাই এবং এটি শুনে জিনল্যান্ড অনেক খুশি হয়ে যায়। সেই আওয়াজটি বলছিল কুকুর বিড়াল তোমাদের ইয়ে ফ্যামিলিকে হেল্প করতে ইন্টারেস্টেড না। এই আওয়াজ শুনে জিনল্যান্ড বলে এটা তো ব্রাদার জিয়ান। এটি বলে জিনল্যান্ড বাড়ি চলে যায়। তারপর জিয়ান নিচে চলে আসে এবং জিনল্যান্ড জিয়ানের কাছে দৌড়ে চলে আসে। তখন জিয়ান জিনল্যান্ডকে জিজ্ঞেস করে জিনল্যান্ড এখানে কি চলছে? তখন জিয়ান বলে লিটল ফেরি ডক্টর বা পয়জন গার্ল এটি বলার পরই চুপ হয়ে যায়। তখন জিয়ান টেনশনে বলে তাড়াতাড়ি তার কাছে আমাকে নিয়ে চলো। তখন জিনল্যান্ড বলে হুম এবং এটি বলে জিয়ান এবং জিনল্যান্ড সেই দিকে চলে যেতে শুরু করে। তখনই তার সামনে একজন ইলার চলে আসে এবং জিয়ানকে বলে তোমার নাম কি এবং তোমার সাহস কিভাবে হয় তুমি ইয়ে ফ্যামিলির সাথে পাঙ্গা নেওয়ার? তখন জিয়ান বলে আমার নাম জিয়ান এবং আমি জিনল্যান্ডের সিনিয়র, এখন অন্যরকম কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে তাই জিনল্যান্ডকে আমার সাথে যেতেই হবে। তখন সেই ইলার বলে জিনল্যান্ড এখানে বিয়ে করার জন্য ওয়েট করছে আর তুমি কিভাবে সাহস করতে পারো জিনল্যান্ডকে এখান থেকে নিয়ে যাওয়ার? তখন জিনল্যান্ড বলে আমি বিয়ে করতে চাই না এবং জিয়ানের দিকে তাকায়। তখন জিয়ান বলে ঠিক আছে। তখন জিয়ান বলে জিনল্যান্ড হলো আমাদের ইনার কলেজের একজন মেয়ে এবং সে বিয়ে করতে যাচ্ছে না, তাই ইয়ে ফ্যামিলি কখনোই জিনল্যান্ডকে ফোর্স করতে পারে না বিয়ে করতে। তখন সেই ইলার বলে অহংকারী ছেলে এবং সাহস কিভাবে হয়েছে এই ইয়ে হাউসে এসে আমাদের সাথে অহংকারী ভাবে কথা বলার? এটি বলে সেই ইলার তার ফিল্ম বের করে ফেলে এবং জিয়ানকে বলে আজকে আমি তোমার ভালোভাবেই খোঁজ খবর নিব। এটি বলে সেই ইলার অনেক স্পিডে জিয়ান উপরে অ্যাটাক করে দেয়। তখন জিয়ান তার ফিল্ম দিয়ে জিনল্যান্ডকে সরিয়ে দিয়ে সেই ইলারের অ্যাটাক এক হাত দিয়ে একদম স্মুথলি ধরে ফেলে। এটি দেখে তো জিনল্যান্ড একদম পুরো শক হয়ে যায়। তখন সেই ইলারও বলে এটা কিভাবে সম্ভব? তখন জিয়ান বলে ডিসিপ্লিন শব্দটার সাথে আপনার আর কোনো যোগ্যতা থাকে না। তখন জিয়ান সেই ইলারের হাত মুচকে দিয়ে তার আরেক হাত দিয়ে সেই ইলারের একদম কানের পাশ দিয়ে একটা পাঞ্চ মারে, যার ফলে সেই ইলারের কানের পাশ দিয়ে একদম ভয়ঙ্কর চলে যায় এবং সেখানকার একদম পাহাড় ভেঙে চলে যায়। জিয়ান কিন্তু সেই ইলারকে পাঞ্চ মারেনি কিন্তু জিয়ানের এই শুধু পাঞ্চের ওয়ারার ফলে সেই ইলারের অবস্থা একদম পুরাই খারাপ হয়ে যায়। জিয়ান তখন অবাক হয়ে বলে আমাদের ফোর্থ ইলার দাউজং লেভেলের অন স্টারে রয়েছে। জিয়ান ব্রাদার শুধু 1 বছরের কাছাকাছি দেখা হয় না কিন্তু এই 1 বছরের মধ্যে জিয়ান ব্রাদার অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছে। তারপর বাকি 3 জন ইলার বাইরে বের হয়ে আসে এবং গ্রেট ইলার জিয়ানকে বলে তুমি অনেক জিনিয়াস, জিলান আমাকে তোমার কথা অনেকবারই বলেছে, তুমি আমাদের ইয়ে ফ্যামিলিতে প্রবেশ করেছো এবং তার চেয়ে বেশি আমাদের ইলার কষ্ট পাচ্ছে এবং তাকে আঘাত করেছো। যদিও আমাদের ইয়ে ফ্যামিলি বিপদের মধ্যে আছে কিন্তু আমি কখনো এইভাবে বিরক্ত করা সহ্য করবো না। তখন জিয়ান বলে আমি এখানে প্রথম অ্যাকশন নিইনি, আপনার ইলারই আমাকে প্রথমে অ্যাটাক করেছে, আপনি যদি কিছু বলতে চান তাহলে সেটা পরে বলবেন কারণ এখন আমার কাছে সময় নেই। এটি বলে জিয়ান সেখান থেকে চলে যেতে শুরু করে কিন্তু তখনই 2 জন ইলার জিয়ান
জিয়ানের সামনে চলে আসে। তখন সেই দুজন ইলার ওরা বের করে বলে তুমি এখান থেকে চলে যাবে, এবং এটি বলে জিয়ানের চারপাশে অনেক স্পিডে ঘুরতে থাকে এবং দুজন ইলার আবার একসাথে হয়ে জিয়ানের প্যাডা করে দেয়। তখন ডেমন পাপেট বের হয়ে আসে এবং উপরে এসে সেই গ্রাউন্ডে এমন একটি অ্যাটাক করে সেই দুজন ইলারের অবস্থা একবারে খারাপ হয়ে যায়। তারপর ডেমন পাপেট আরেক ইলারের হাত ধরে এবং তার হাত ধরে ঘুরিয়ে সেই ইলারকে এমন একটি আছাড় মারে সেই ইলারের অবস্থা একবারে খারাপ হয়ে যায়। তখন গ্রেট ইলার বলে ডেমন পাপেট, অন্যদিকে আমরা সেই দুইজন ইলারকে দেখতে পাই যাদের অবস্থা আপনারা দেখতেই পারছেন। তারপর ডেমন পাপেট জিয়ানের কাছে চলে আসে। তখন জিয়ান বলে আমার কাছে আর বেশি সময় নেই আপনার সাথে কাটানোর, কিন্তু পরের বার এরকম ছোটখাটো আঘাত পাওয়ার মতো কোনো ফাইট হবে না। এটি বলে জিয়ানরা সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন আরেকজন ইলার বলে গ্রেট ইলার, তখন গ্রেট ইলার বলে এখন আর কিছু করবো না, যেতে দাও, কারণ হয়তো এটা ইয়ে ফ্যামিলির ভাগ্য ছিল আর সামনে অনেক ভয়ঙ্কর ফাইট হবে, সেটা হলো আইস ভ্যালির সাথে। এই ফাইটের মধ্যে যদি আপনারা অংশগ্রহণ করতে চান তাহলে এই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে এই চ্যানেলের সাথেই থাকুন। বলার পরই এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।